ব্রিটিশ শাসককে বলছি যে তারা একমাত্র ঠিক, আমাদের বিপ্লবীরা ভুল ছিল। মানে লস্করি তৈবার মতোই কথা বলছি প্রায় আমরা। খুব কঠিন ব্যাপার, কিন্তু এই ব্যাপারগুলো খুব কঠিন ব্যাপার। এটা ল কলেজের কিংবা অভয়ার ধর্ষণ আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, তাই কিন্তু শিক্ষা যেখানে ধর্ষিত হয়ে যাচ্ছে সেখানে সমাজের কিছু থাকে না। তার কারণ কোনো সভ্যতাকে ভেঙে দেওয়ার জন্য সব থেকে সর্বাগ্রে যেটা করা হয় সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কারকে এবং সংস্কৃতিকে ভাঙা হয়। কোনো দেশের কোনো অংশের এডুকেশন আর কালচারকে যদি ভেঙে দেওয়া যায়, সে দেশকে বোমাগুলি দিয়ে ভাঙতে হয় না। এটা ইতিহাস আমাদের প্রদর্শন করেছে যুগের পর যুগ ধরে। সেই জায়গায় আমরা বাঙালিরা চলে যাচ্ছি কিনা আমি কি জানি, যাচ্ছি না অলরেডি চলে গেছি, এটাও বোঝা খুব মুশকিল, খুব মুশকিলের ব্যাপার। কেউ কপাল সম্বন্ধে জিজ্ঞাসা করতেই পারেন, শনি বক্রি হবে, তার জন্য আপনি লটারি পাবেন কিনা, কিংবা আপনার প্রচুর ক্ষয়ক্ষতি হবে কিনা, অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু গ্রহ যখন বক্রি হয়, প্রত্যেক বছরই শনিদেব বক্রি হন 138 থেকে 140 দিনে, ফিক্সড ফেনোমেনা। এই ফেনোমেনাটা ফিক্সড কেন? তার কারণ সূর্যের থেকে শনিদেবের আমাদের যে জোডিয়াক তার কৌণিক দূরত্ব অনুযায়ী এটা ঘটে। তা সূর্যদেব তো অ্যাকচুয়ালি ফিক্সড, কিন্তু পৃথিবী যেহেতু রোট করছে আমরা দেখছি সূর্যদেব এক একটা রাশি থেকে আর একটা রাশিতে যাচ্ছেন এক এক সময়, যেটাকে আমরা সৌর মাস বলি, বৈশাখ থেকে চৈত্র অবধি যেটা চলে। আর যখনই সূর্যদেবের সঙ্গে পৃথিবীর অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে এবং সূর্যদেবের সঙ্গে সব গ্রহদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, সেইখানেই সেই পার্টিকুলার কৌণিক দূরত্বে, যেহেতু শনিদেব একটা ঘরে 2.5 বছর থাকেন, যার ফলে সূর্যদেব ঘুরতে ঘুরতে প্রত্যেক 2 বছরে শনিদেবের সঙ্গে এমন একটা কৌণিক ডিস্টেন্স তৈরি হয়, যখন পৃথিবী দেখে শনিদেবকে প্রথমে মনে হয় স্টেশনারি দাঁড়িয়ে পড়েছেন, তারপরে মনে হয় ব্যাকওয়ার্ড মোশনে যাচ্ছেন, মানে ট্রেনটা সামনে চলার জায়গায় পেছনে চলছে, তারপরে আবার কিছু সময়ের পরে গিয়ে মনে হয় না শনিদেব দাঁড়িয়ে পড়েছেন, এগেইন স্টেশনারি, দেন এগেইন আবার সেটা শনিদেব সামনে যাচ্ছেন, মানে ফরওয়ার্ড মোশন হচ্ছে। বেসিক্যালি এই হচ্ছে একটা রেট্রোগ্রেড মোশনে একটা গ্রহের অবস্থা, যেটা সম্পূর্ণরূপে একটা ভৌগোলিক এবং ফিজিক্সের ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টে অবজারভেশন। কোনো গ্রহ যদি সত্যি থেমে যায় আর পেছনে আসে, তাহলে বুঝতে পারছেন সেই জোডিয়াক সিস্টেমের কি হবে। সুতরাং এটা পৃথিবী থেকে মনে হচ্ছে, দিদির সাপেক্ষে আমি বসে, আমার সাপেক্ষে দিদি বসে, আপনারাও যে যার জায়গায় যে যার ঘরে বসে এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও আমাদের দুজনকে বসে থাকতে দেখছেন, আমরা আপনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি আপনারাও এক জায়গায় নিশ্চয়ই বসে এই অনুষ্ঠানটাই শুনছেন, দেখছেন, কিছু করছেন। তা বলে কি আমরা বসে আছি সকলেই? স্থিতি জাড্ডে আছি নেই তো, কারণ পৃথিবী রোট করছে, মানে আমরা সকলেই ঘুরছি। যাই হোক, এসব একদম আলটপকা এবিসিডি ফিজিক্স। তা শনিদেবের রেট্রোগ্রেড মোশনটা বা যে কোনো গ্রহের রেট্রোগ্রেড মোশনটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কৌণিক দূরত্ব সানের সঙ্গে যেরকম তৈরি হয়, পৃথিবীর অ্যাসপেক্টে সেই গ্রহটাকে প্রথমে থেমে যেতে দেখা যায়, তারপরে ব্যাকওয়ার্ড মোশনে মনে হয়, তারপরে আবার থামে সেই গ্রহটি, তারপরে আবার ফরওয়ার্ড মোশনে যায়। এ বেসিক কনসেপ্ট। এবারে যখনই কোনো গ্রহ বক্রি হয়, সাধারণভাবে সেই গ্রহের কিন্তু বলবত্তা বৃদ্ধি পায়। সেই গ্রহ যে রাশিস্থ ঘরে বসে আছে তার কারকতা যা আছে, আমরা জানি পার্টিকুলার সব গ্রহেরই ভিন্ন ভিন্ন কারকতা আছে, সেই কারকতাটা সেই রাশির ঘর কেন্দ্রিক অ্যাঙ্গেল থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো শনিদেব এখন মীন রাশির গৃহে বসে আছেন, বক্র হবেন 13 তারিখ থেকে, 138 দিনের জন্য এবার হবেন। সুতরাং নভেম্বর মাসে ফার্স্ট উইক অবধি শনিদেব বক্র থাকবেন এই বছর 2025-এ। তা এই 138 দিনে এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিত তৈরি হয়ে আছে জোডিয়াক সাইনে, যেহেতু বর্তমানে মঙ্গলকেতু একত্রিত সিংহ রাশিতে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি সেই শনিদেবের উপরে আছে। এতদিন শনিদেব কিন্তু নর্মাল মোশনে ছিলেন, সুতরাং তার যা কাজকর্ম সেটা নর্মাল একটা মোশন ভিত্তিক তার এফেক্টিভিটি চলছিল।
মঙ্গল দৃষ্টি দিচ্ছেন, শনিদেব খুব বেশি ফস করতে পারছিলেন না, কারণ একই জলরাশিস্থ, তার মধ্যে অত্যাধিক যে মানে তাকে রিট্যালিয়েট করবেন শনিদেব মঙ্গলদেবের দৃষ্টিকে, সেটা কিন্তু করতে পারছিলেন না। এবার যখনই 13 তারিখ থেকে শনিদেব বক্র হবেন, এবার কিন্তু মঙ্গলদেবকে উনি অ্যাকচুয়ালি যুদ্ধের ভাষাটাই মাথায় চলে এলো, যেহেতু চতুর্দিকে যুদ্ধের বারুদের গন্ধ, তাই রিট্যালিয়েশন কথাটা বললাম, মানে তাকে প্রতিরোধ করা শুরু করবেন। যখনই শনিদেব বক্রী হবেন, তার মধ্যে বাস্তবিকভাবে আপাতভাবে যেটা শুরু হবে সেটা হচ্ছে মঙ্গল যে আমার ওপরে দৃষ্টি ফেলে আমাকে সমস্যা তৈরি করার চেষ্টা করছে, তার এগেনস্টে চেষ্টা করা শুরু করবে যে সেইটাকে প্রতিরোধ করার। যখনই শনিদেব এটা শুরু করবেন এই 13 তারিখ থেকে, এবং অদ্ভুত ঘটনা সিংহ রাশির ঘরে ক্রমাগত ঘটছে, সেটা হচ্ছে মঙ্গলদেব এবং কেতুদেব পারস্পরিক কিন্তু নিজেদের কাছাকাছি আসছেন। কারণ রাহু কেতু আমরা জানি রিভার্স ঘরে অন্য গ্রহের তুলনায় তারা অলওয়েজ বক্র, সুতরাং কেতুদেব ক্রমাগত মঙ্গলদেবের দিকে আসছেন, আর মঙ্গলদেব ন্যাচারাল গতিতে কেতুদেবের দিকে যাচ্ছেন। এই কনজাংশনটা আগেই আমি সিটিবিএন বা আমার সম্ভাব্য অ্যাস্ট্রো পর্দায় বলেছি, এই কনজাংশনটা অ্যাকচুয়ালি হবে 20, 21, 22 তারিখ নাগাদ। সুতরাং যত জুলাই মাসের কাছাকাছি ভেতরের দিকে আমরা ঢুকছি, তত এই মঙ্গল আর কেতু পারস্পরিক কাছাকাছি আসছে। যখনই মঙ্গল কেতু কাছাকাছি আসছে, বাই ডিফল্ট উল্টো দিক থেকেও রাহুর ডিগ্রিটা কেতুর সমান, সুতরাং রাহুর দৃষ্টিটাও সেই মঙ্গল কেতুর কনজাংশনের ওপর একদম পিন পয়েন্টিং আসছে, মানে প্রিসাইজ হিটিং হবে। এবার শনিদেব 13 তারিখ থেকে বক্র হয়ে যাবেন। মঙ্গলদেব রাহুর সাথে যুদ্ধছিলেন, সঙ্গে কেতুকে নিয়েছেন, যে তার শিষ্য, কেমিক্যাল ওয়ারফেয়ারের অন্যতম প্ল্যানেট কেতু, এবং মার্স অগ্নিতত্ত্ব প্রধান। দৃষ্টি মারছিলেন দুটো বায়ুকারক গ্রহকে, একদিকে অপোজিট সাইডে রাহু এবং অষ্টম দৃষ্টিতে শনি, যে কিনা বায়ুকারক কিন্তু আছে জলে। এবার শনিদেব বক্রী হচ্ছেন। শনিদেব যখনই বক্রী হবেন, তার চেষ্টা বল মানে মঙ্গলের দৃষ্টিকে প্রতিহত করার জন্য শনিদেব লড়াই শুরু করবেন। তার মানে আমরা যা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন থেকে ইস্ট বা ওয়েস্ট পার্ট অফ দ্য গ্লোবে যা যা ঘনঘটা দেখেছি আজ অবধি, এই 11ই জুলাই অবধি, সেটা কিন্তু ট্রেলার বলা যায়। সুতরাং আগামী দিনে 13 জুলাই থেকে যখনই শনিদেব বক্রী হবে এবং মঙ্গল কেতুর কাছাকাছি আসা রাহুর দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে ছিল, 29 তারিখ জুলাই মাস অবধি থাকবে। এরপরে মঙ্গলদেব সরে গেলে শনির সাথে ডাইরেক্ট কনজাংশন হবে মঙ্গলের, মানে সমসপ্তমে চলে যাবে, ওখানে তো আরও লড়াই শুরু হবে। এবার ভেবে নিন অবস্থাটা কীরকম হতে চলেছে গ্লোবাল সিনারিওতে। সেখানে আপনার পার্সোনাল, আমার পার্সোনাল ভালো মন্দ কি কিছু হবে না? নিশ্চয়ই ভালো হবে, অবশ্যই ভালো হবে। বিভিন্ন রাশির সাপেক্ষে শনির এই বক্র অবস্থা ভালো ফল প্রদান করবে, আবার অনেক রাশিকে সমস্যাতেও ফেলবে, সেটা ইন্ডিভিজুয়াল। কিন্তু রাজ্যের বা দেশের বা গ্লোবের অবস্থা যদি খারাপ থাকে, তখন আপনার আমার ব্যক্তিগত রাশিচক্রে বক্রী শনির ফলাফল ভালো হলেও সেই ভালোটাকে কি খুব বেশি আমরা ব্যবহার করতে পারবো? এটা ভাবনার। যেরকম কোভিডে কারোর সময় হয়তো দুর্দান্ত চলছিল, কিন্তু অন্ততপক্ষে একটা বছর 2020 প্রায়, যখন সব কিছু কোলাপস করে গিয়েছিল, সবাই ঘরে বন্দি হয়ে গিয়েছিল, তার ওই ভালো সময়টা জীবন জীবিকার কথা না ভেবে খালি জীবন বাঁচানোর তাগিদে চলে গেছে। সুতরাং ভালো মন্দ সময় নির্ভর করে স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী, যার ফলে জ্যোতিষশাস্ত্র একমাত্র শাস্ত্র অলওয়েজ বলে ভালো মন্দের বিচার করতে হবে আমরা কোন জায়গায়, কোন অবস্থায়, কোন পরিপ্রেক্ষিতে রিয়্যাক্ট করছি। চোখ বাঁধা কোনো নিয়ম জ্যোতিষশাস্ত্রের মহর্ষিরা যবের থেকে রচনা করে গেছেন তবের থেকে ছিল না, আজও নেই, আজও নেই। সুতরাং এটাকে আমাদের মাথায় রেখে চলতে হবে, কারণ সামনে ন্যাচারাল ক্যালামিটিস থেকে যুদ্ধ বিগ্রহের আবার রিঅকারেন্স তৈরি হওয়া, ভয়ঙ্কর অবস্থা। যতক্ষণ না সামনের বিশ্বকর্মা পুজো মানে সেপ্টেম্বর মাসের মিডল অবধি আমরা পৌঁছাচ্ছি, ততক্ষণ অবধি কিন্তু থিতু অবস্থা হওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নেই, একদম নেই। এটাকে আমাদের মাথায় রেখে কিন্তু চলতে হবে। এবং যেহেতু ইস্ট অ্যান্ড ওয়েস্ট গ্লোবালি এবং আমার দেশ সাপেক্ষে
ভয়ঙ্কর রকম এফেক্ট। আমি প্রায় 2 মাস 2.5 মাস আগে এই পর্দা থেকেই বলে গেছি যে পশ্চিমবঙ্গের মানুষকে সজাগ হওয়া উচিত। আমাদের একটু পাউডার হয়ে যাওয়া সিদ্ধারাগুলোকে একটু ফেভিকল দিয়ে জুড়ে একটু সুঠাম করা উচিত। তা না তো কিন্তু ঘোর বিপদ পশ্চিমবঙ্গবাসীর জন্য তৈরি হয়ে থাকতে পারে। যে কোনো অ্যাসপেক্টে যখন খুশি সেটা তৈরি হয়ে যেতে পারে, নানাবিধ কারণে তৈরি হতে পারে। সুতরাং আমাদের সজাগ সচেতন থাকা উচিত, পারস্পরিক সঠিকভাবে মেলবন্ধনটা বজায় রাখা উচিত। যদি কারণ এরকম পাগল কোনোদিন দেখা যায় নিজের মাথায় ঢিল মারে। আমরা বাঙালিরা বোধহয় ওইটাকেও এবার ভুল প্রমাণ করতে চলেছি। আমরা বোধহয় এমন পাগলের পর্যায়ে পৌঁছাতে চলেছি বা হয়তো বা চলে গেছি যেখানে যে পাগল নিজের মাথাতেই ঢিল মারে। এবার ওই প্রবাদটাকে পাগল নিজের মাথাতেও ঢিল মারে না, এটাকে আপনি আমি ভুলই প্রমাণ করে রাখবো না ঠিক প্রমাণ করব, এটা কিন্তু আপনার আমার হাতে। এটাকে ভাবনা করে আগামী দিনে এগোন। প্রচুর কিছু বলার আছে। সুতরাং বকরি শনি কার রাশিতে কি ভালো হবে কি মন্দ হবে, অবশ্যই রাশিগতভাবে ভালো মন্দ হবে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি যদি ভালো না থাকে সেটাকে আপনি ব্যবহার করবেন কি করে ব্যবহার করবেন? আপনার দশা পিরিয়ড খারাপ, কিন্তু বকরি শনি হয়তো রাশি অনুযায়ী আপনার পক্ষে ভালো ফল দেবে। তাই এটাকে আপনি কি করে ব্যবহার করবেন? সুতরাং ভালো লাগে এগুলো শুনতে, মনে হয় যেন জীবনে সব লটারি আমি পেয়ে যাব। এরপরেই শ্রাবণ মাস আসছে, বাবার মাথায় জল ঢাললে সব পাপ স্খলন হয়ে যাবে। তা ভগবান দেবাদিদেব মহাদেব অ্যাকচুয়ালি ওই কালো বা সাদা পাথরটা নাকি আপনি আমি সেটাই বুঝি না। তো আসলে কার মাথায় জল ঢালছি তাই বুঝি না। রোজ আপনি আমি স্নান করি সাধারণভাবে, খুব একটা অলস প্রকৃতির মানুষ যদি না হয়, আর সাধারণভাবে যদি শনি ভয়ঙ্করভাবে আত্মকারক এবং লগ্নকে এফেক্ট না করে, তাহলে সেই মানুষটা সাধারণভাবে রোজই স্নান করে শীত গ্রীষ্ম বর্ষায়। আর শনি যদি ভয়ঙ্কর এফেক্ট কারুর লগ্নকে করে, লগ্নাধিপতিকে করে এবং আত্মকারক হয়ে বসে থাকে, তাহলে সেই মানুষটা দেখবেন গরমকালেও অনেকদিন স্নানটাকে স্কিপ করে যায়, আর একটু নোংরা টোংরা থাকতে তারা ভালোবাসে। তা যাই হোক, এসব অনেক ডিটেল অনেক রকম আলোচনা করা যায়, কিন্তু বিষয় হচ্ছে আমরা তো রোজই স্নান করি। স্নান করে আমরা কি করি? এই যে সাবান মাখি বা অন্য শ্যাম্পু করি বা সবই করি, কি করি? বাহ্যিক রূপে করি। কিন্তু স্নান করে আমরা প্রথম যেটা খুব গরমকালে যেটা আমাদের সব থেকে বেশি অনুভব হয়, যে স্নান করে মনে হয় স্নান করে কি করে আমরা বলি? তাহলে আমরা তো স্নান করেছি বাহ্যিক এই শরীরটায়, তাহলে এইটা কে বলল? ওটাকে আমি বলেছি? বলিনি। তার কারণ পরিশুদ্ধ এবং শান্ত হয়েছে আমার অভ্যন্তরে থাকা দেবাদিদেব। সেই জন্যে আমরা বলি ফ্রেশ লাগছে, দারুণ লাগছে।